আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري مجرى الدم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই দরসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দর্শে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো জিন আসরের প্রকারভেদ। মূলত আমরা গত দর্শ থেকে জিন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছি। গত দর্শে আমরা জিনের প্রামাণিকতা, জিনের বৈশিষ্ট্য এবং জিন মানুষকে কেন আক্রমণ করে বা আসর করে এটা নিয়ে আলোচনা করেছি। আজকের দর্শে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জিন আসরের প্রকারভেদ, অর্থাৎ একজন মানুষকে জিন আক্রমণ করে কয়টা পদ্ধতিতে জিন মানুষকে আক্রমণ করে। এখানে আমরা 6টি প্রকার উল্লেখ করেছি, যে 6টি প্রকারে সাধারণত একজন মানুষ জিন দ্বারা আক্রান্ত হয়। প্রথম হলো শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গ আক্রান্ত হওয়া, যেমন হাত, পা বা শরীরের ভিতরেগত কোনো অঙ্গ, পেট বা পিঠ বা মাথা, অর্থাৎ শরীরের নির্ধারিত একটা অংশ আপনার জিন দ্বারা আক্রান্ত হওয়া। জিন ওই জায়গায় গিয়ে অবস্থান করার ফলে ওই অঞ্চলের ওই জায়গার যেই রক্ত চলাচল বা রক্ত সঞ্চালন পজিশনগুলো আছে এগুলোতে সে বাধা সৃষ্টি করে। 2 নম্বর, স্বল্প সময়ের জন্য বা আকস্মিক আক্রমণ। কিছু সময়ের জন্য জিন মানুষের শরীরে ঢুকতে পারে, আবার দ্রুত বের হয়ে যায়, যেটা আমরা সাধারণত ঘুমের মধ্যে দেখতে পাই। জিন যখন আমাদের শরীরকে পুরো কন্ট্রোল নিয়ে নেয়, যার ফলে আমরা জোরে চিল্লানোর চেষ্টা করলেও চিল্লাতে পারি না বা কাউকে ডাকার চেষ্টা করেও ডাকতে পারি না। এটা সাধারণত জিন আক্রমণ করার একটা লক্ষণ, এবং এটা সামান্য সময় পর্যন্ত হয়। অর্থাৎ জিন যদি স্বল্প সময়ের জন্য আপনাকে আক্রমণ করে, তাহলে এটা যদি ঘুমের মধ্যে হয় তাহলে এটা বোবা ধরা নামে আমাদের সমাজে প্রচলিত রয়েছে। 3 নম্বর হলো পুরো শরীরে জিনের অবস্থান করা। পুরো শরীরে যখন পুরো শরীরে যখন জিন দখল নিয়ে নেয় বা পুরো শরীরে যখন জিন কর্তৃত্ব নেয়, তখন মানুষ নিজে থেকে কথা না বলে, বরং জিন যে কথাটা বলে এটাই মানুষ মুখ দিয়ে বলে। আমরা সাধারণত দেখি যে অনেক সময় মানুষের আচরণ রুক্ষ হয়ে যায়, তার যেই ডায়লগটা রয়েছে বা কনভারসেশন রয়েছে মানুষের সাথে, এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তাকে একজন স্বাভাবিক অবস্থার মানুষ মনে হয় না, বরং মনে হয় যে তার মধ্যে অন্য কোনো আত্মা বা অন্য কেউ অবস্থান করছে। এটা সাধারণত জিন যদি পুরো শরীরে দখল নিয়ে নেয়, তখন মানুষ তার পুরো শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা জিন আসরের সবচেয়ে শক্তিশালী প্রকারের মধ্যে একটি। 4 নম্বর হলো মস্তিষ্কে জিনের অবস্থান করা, মাথায় অবস্থান করা, যার ফলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, বা যেই রোগীর অনুভূতি রয়েছে, স্মৃতি রয়েছে বা স্নায়ুতন্ত্র যেটা রয়েছে, এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। মানুষের আচরণে পরিবর্তন আসে এবং মানুষের রাগ, তারপরে দিয়ে অস্বাভাবিক আচরণ করা শুরু করে, যদি জিন মানুষের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের উপর প্রভাব নেয়। 5 নম্বর হলো জিনের নজর বা জিনের বাতাস লাগা। সাধারণত আমাদের গ্রামগঞ্জে বা গ্রামে জিনের নজর বা বাতাস লাগা বলে একটা শব্দ প্রচলন রয়েছে। এটা আক্রান্ত ব্যক্তির যদি নজর লাগে, তখন সামান্য সময়ের জন্য সে বিভিন্ন ছায়া দেখতে পায়, ঘুমের মধ্যে তার বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। 4 নম্বর, মানসিক অবস্থার সঙ্গে জিনের ভুল বিশ্বাস। কেউ নিজেকে বা অন্যকে জিন আক্রান্ত মনে করে, অথচ সেটা মানসিক বা সাইকোলজিক্যাল সমস্যা। এতে রুকাইয়া করলে সমস্যা পরিষ্কার হয় এবং প্রয়োজনীয় মানুষের চিকিৎসা নিতে হয়। অর্থাৎ অনেকে জিনে আক্রান্ত নয়, কিন্তু নিজেকে সে আক্রান্ত মনে করে যে সে জিন দ্বারা আক্রান্ত হয়েছে। তো এমনটা যদি হয়, তাহলে সে প্রথমে রুকাইয়া করবে। রুকাইয়া করার পর দেখা যায় কোনো সমস্যা প্রকাশ না পায়। সাধারণত জিনে আক্রান্ত হলে জিনের রোগী সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী হয়।
এটার জন্য তাকে অবশ্যই প্রয়োজনীয় মানুষের যে চিকিৎসাগুলো আছে এগুলোকে বা বস্তু চিকিৎসা তাকে নিতে হবে। এই 6টি প্রকারে জিন মানুষকে আক্রমণ করে থাকে, বা জিন যদি মানুষকে আক্রমণ করে বা জিন দ্বারা মানুষ যদি আক্রান্ত হয়, এই 6টি প্রকারে জিন মানুষকে আক্রান্ত করে। হয়তো কোনো একটা নির্ধারিত অঙ্গে করবে, অথবা কিছু সময়ের জন্য আক্রান্ত করবে, অথবা পুরো শরীরে সে নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এখানে আমরা 6টা প্রকার উল্লেখ করেছি, যে প্রকারগুলোতে সাধারণত জিন মানুষকে আক্রান্ত করে থাকে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব জিন কখন মানুষের শরীরে প্রবেশ করে। যেহেতু জিন শরীরে প্রবেশ করার মধ্য দিয়েই আমাকে আপনাকে জিন আক্রমণ করে থাকে। আজকের এই দরসটি, অর্থাৎ জিন শরীরে কখন প্রবেশ করে, এই দরসটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মনোযোগী হয়ে শোনার চেষ্টা করবেন। এখানে আমরা দুটো প্রকার উল্লেখ করেছি, একটা হলো ঘুমন্ত অবস্থায় আর একটা হলো জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায় জিন মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় জিন মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জাগ্রত অবস্থায় জিন মানুষের শরীরে যেভাবে প্রবেশ করে, যদি মানুষের হঠাৎ করে তীব্র অস্বাভাবিক মাথা ব্যথা শুরু হয়, তখন জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। কারণ তখন তার মস্তিষ্ক কিংবা তার শরীরের উপর তার কন্ট্রোল থাকে না, যার ফলে সহজেই জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে। 2 নম্বর, কোনো কারণ ছাড়াই হঠাৎ অচেতন হয়ে যদি মানুষ পড়ে যায়, বেহুশ হয়ে যায়, তখন জিন মানুষের শরীরে প্রবেশ করে। তারপরে পাকস্থলীতে যদি তীব্র ব্যথা অনুভব হয়, তখন জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। অতিমাত্রা যদি উদাসীন অবস্থায় থাকে, বেখেয়ালি থাকে, তখন জিন মানুষের শরীরে প্রবেশ করে। অত্যন্ত রাগান্বিত অবস্থায় যদি থাকে, তখন জিন মানুষের শরীরে প্রবেশ করে। এবং যদি গুনাহে বা অশ্লীলতায় সে লিপ্ত থাকে, যেমন পর্নোগ্রাফি দেখতেছে, অশ্লীল সিনেমা বা ভিডিও দেখতেছে, তখন এই জিন সহজে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই 6টা অবস্থায় জিন, জাগ্রত অবস্থায় জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এখন জিন কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে বা কোন জায়গা দিয়ে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, এটা আমি গত দর্শে আলোচনা করেছিলাম। জিনের শরীর খুবই সূক্ষ্ম এবং খুবই পাতলা, খুবই চিকন, যার ফলে জিন সহজেই আপনার নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে অথবা পায়খানা রাস্তা দিয়ে সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আচ্ছা, 2 নম্বর হলো ঘুমন্ত অবস্থায় জিন যেভাবে শরীরে প্রবেশ করে, সেটা হলো স্বপ্নে অজগর সাপের রূপে এসে। এই জন্য আমরা সাধারণত স্বপ্নে অজগর সাপের চিত্রটা দেখতে পাই। তখন জিনের আকৃতি ধারণ করে স্বপ্নে যোগে সে আমাদের শরীরে প্রবেশ করে। 2 নম্বর, কখনো কুকুরের আকৃতিতে এসে সে মানুষের শরীরে প্রবেশ করে, কখনো বিড়ালের রূপে সে এসে আমাদের শরীরে প্রবেশ করে, কখনো অদ্ভুত বা বিরল আকৃতি প্রাণী, যে প্রাণী আপনি আমি কখনো দেখিনি, অথবা ওই প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টিজীবের মধ্যে কেউ দেখেনি, এমন প্রাণীর আকৃতিতে দেখে জিন আমাদের শরীরে প্রবেশ করে। অর্থাৎ আমরা আমাদের বইতে জাগ্রত অবস্থায় 6টা অবস্থা উল্লেখ করেছি, যে 6টা অবস্থায় জিন প্রবেশ করে, এবং ঘুমন্ত অবস্থায় 4টা অবস্থা দেখিয়েছি, যে 4টা অবস্থায় জিন মানুষের শরীরে প্রবেশ করে। আচ্ছা, জিনের আবাসস্থল। গত দর্শে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে জিন কোথায় অবস্থান করে। আজকে আমরা তার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে জিনের আবাসস্থল কোথায়, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে জিন নিজের ঘাঁটি গেড়ে থাকে বা জিন অবস্থান করে। এখানে আমরা প্রায় 8টি অবস্থান উল্লেখ করেছি, যে জায়গাগুলোতে সাধারণত জিন বসবাস করতে পছন্দ করে, বা এখানে এই জায়গাটা তার জন্য স্বাচ্ছন্দ্যময় বা উপযোগী পরিবেশ, বিশেষত যেখানে মানুষ বেশি সচরাচর আসা যাওয়া করে না বা মানুষের আনাগোনা সেখানে নেই, এমন জায়গাগুলোতে জিন সাধারণত অবস্থান করে। এখানে আমরা প্রায় এবং যে জায়গাগুলোতে গুনাহ বেশি হয়, জিন সহজেই সেখানে অবস্থান করতে পারে। 1 নম্বর হলো যে ঘরে শিরিক বা বিদাত বা গুনাহের কাজ হয়, শিরিক হয়, বিদাত হয়, গুনাহের কাজগুলো হয়। এখানে আমরা যেমন আল্লাহর অবাধ্যতা হয়, অশ্লীলতা হয়, সঙ্গীত, চিত্র, মূর্তি, কুফরি কার্যক্রম যে ঘরে চলে,
এই ঘরে জিন সহজে অবস্থান করে। 2 নম্বর, পাহাড়ের গর্ত বা ফাটল সমূহে। দুই পাহাড়ের মধ্যে বিশাল বিশাল গর্ত রয়েছে, বিশাল বিশাল ফাটল রয়েছে। আমাদের বাংলাদেশেই অনেক গর্ত রয়েছে। আপনি যদি খাগড়াছড়িতে যদি ভ্রমণ করে থাকেন তাহলে দেখবেন যে সেখানে আলুটিলা গুহা নামে একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়ের এক পাশ দিয়ে এসে অন্য পাশ দিয়ে বের হওয়া যায়, এবং গুহাটা এত বড় যে অনায়াসে আপনার প্রায় 300-400 জন মানুষ অনায়াসে সেই গুহার মুখ দিয়ে ঢুকতে পারবে। ভিতরের জায়গাটা একটু চিকন বা ভিতরের জায়গাটা একটু ছোট, সেখানে হয়তো 1-2 জন ঢুকতে পারে, কিন্তু তার যে গুহার মুখটা রয়েছে এখানে প্রায় অনেকজন ঢুকতে পারবে। এই ফাটলগুলোতে বা এই গুহার পর্বতগুলোতে যেহেতু অনেক অন্ধকার এবং দুর্গম, এই জন্য জিনরা সাধারণত এই জায়গাগুলোতে অবস্থান করে। সমুদ্রে বা বড় জলাশয়ে জিনরা অবস্থান করে। এখানে একটি উল্লেখযোগ্য স্থান জিনদের অবস্থান করা, যেহেতু সেখানে কেউ যায় না বা মানুষের আনাগোনাও কম। 4 নম্বর, খোলা ময়দান বা উপত্যকায়। যে এমন ময়দান যে বিস্তীর্ণ ময়দান, সেখানে কেউ যায় না। একটু অপেক্ষা করুন, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করছি। আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের সময় নিলাম। আশা করি আপনারা আমাকে এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন। কোথায় কোথায় অবস্থান করে। 4 নম্বর পয়েন্টে আমরা ছিলাম খোলা ময়দান বা উপত্যকায়। খোলা ময়দান এমন খোলা ময়দান যেখানে কোনো মানুষ অবস্থান করে না। আমরা যদি মিডল ইস্ট বা মধ্য এশিয়ার যেই মরুভূমি অঞ্চলগুলো রয়েছে, যেমন আপনার ইরাক রয়েছে, ইরান রয়েছে, এগুলোতে অনেক মরুভূমি রয়েছে, উপত্যকা রয়েছে, যেখানে কোনো মানুষ থাকে না, বিস্তীর্ণ মাঠ। এই মাঠগুলোতে সাধারণত জিনরা অবস্থান করে। 5 নম্বর, উটের আস্তাবল। উটের আস্তাবল দ্বারা উদ্দেশ্য হলো যেখানে উট থাকে, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটের আস্তাবলে নামাজ পড়া থেকে নিষেধ করেছেন। উটের আস্তাবলে জিনরা এই জন্যই থাকে, কারণ আমরা আগেও বলেছি জিনের খাদ্য হলো নোংরা খাবার। যেহেতু উটের আস্তাবলে সে সহজেই তার খাবার পেয়ে যাচ্ছে, এই জন্য সে অন্য কোথায় বাসা না বেঁধে উটের আস্তাবলে সে অবস্থান করে। 6 নম্বর, পেশাব পায়খানার স্থান, শৌচাগার বা টয়লেট, এই নাপাক যে পবিত্র জায়গাগুলো রয়েছে যেখানে সবসময় নোংরা থাকে, এই জায়গাগুলোতে জিনরা সাধারণত অবস্থান করে। 7 নম্বর, ধ্বংসস্তূপ বা পরিত্যক্ত বা অনাবাদ স্থান বা মরুভূমি, অর্থাৎ যেই বিল্ডিংটা বা যে জায়গাটা ধ্বংস হয়ে গিয়েছে বা যে জায়গাটা পরিত্যক্ত হয়ে গিয়েছে, এখন আর কেউ অবস্থান করে না। পরিত্যক্ত এমন অনেক জায়গা আছে। আমরা যদি জায়গাটা, আমি যদি ভুল না হই, সম্ভবত ঢাকার আপনার পশ্চিম সাইডে মানিকগঞ্জের দিকে পড়েছে, বিশাল বড় একটা হসপিটাল এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। আমাদের বাংলাদেশে অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে, ধ্বংসস্তূপ রয়েছে, যেমন আরও 5-10 বছর আগে রানা প্লাজা ধ্বংসস্তূপ হয়েছে, এটা এখনও তার আপন জায়গায় আছে, এটা এখনও ঠিক করা হয়নি। তো এই জায়গাগুলোতে সাধারণত জিন অবস্থান করে। 8 নম্বর, নির্জন বা জনমানবহীন বাগান বা জঙ্গল, যেখানে কোনো মানুষ অবস্থান করে না বা মানুষের জন্য যাওয়া পসিবল না, যেমন আপনার আফ্রিকার অ্যামাজন জঙ্গল রয়েছে। আমাদের বাংলাদেশে যেই নির্জন সুন্দরবন রয়েছে, এখানেও অনেক জায়গা রয়েছে, অনেক ভিতরে অনেক স্থান রয়েছে যেখানে মানুষের এখনও পর্যন্ত পা পড়েনি। আচ্ছা, কিছু আলেমরা মনে করেন যে নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে কেউ না। এটা আপনার একটা সামারি আমরা উল্লেখ করেছি যে 2টো পয়েন্টের। একটা হলো একটা জিন কখন মানুষের শরীরে প্রবেশ করে, সেটা তো আমরা আগেও বলেছিলাম যে নাকের ছিদ্র দিয়ে, তারপরে দিয়ে কানের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে, এই জায়গাগুলোতে দিয়ে সাধারণত জিনরা আমাদের শরীরে প্রবেশ করে। আর জিনের আবাসস্থল, যেখানে সাধারণত জিনরা তাদের ঘর বাড়ি নির্মাণ করে বা পরিবার বা সমাজবদ্ধ অবস্থায় থাকে, এখানে আমরা প্রায় 8টা পয়েন্ট উল্লেখ করেছি। আচ্ছা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো জিন শয়তান থেকে নিরাপদ থাকার করণীয়। অর্থাৎ যেই কারণগুলো বা যে পয়েন্টগুলো আমরা যদি আমাদের জীবনে পালন করতে পারি বা জিন দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তি পালন করে, তাহলে ইনশাল্লাহ আশা করি এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি সবাই জিনের আক্রমণ থেকে মুক্তি পাব। এখানে আমরা প্রায় 10টা পয়েন্ট উল্লেখ করেছি। যে পয়েন্টগুলোর আলোকে আমরা দেখাবো যে এই
সতর্কতাগুলো যদি আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ আশা করি জিনের আক্রমণ থেকে আমরা নিরাপদ থাকব। প্রথমত হলো শরীয়তে পূর্ণ সতর্কতা আমাদেরকে পালন করতে হবে, সালাত আদায়ের প্রতি এবং নারীদের খাস পর্দার প্রতি লক্ষ্য থাকতে হবে। আত্মাকে সবসময় শয়তানি কুমন্ত্রণা প্রভাব থেকে নিরাপদ রাখতে হবে। শরীয়তে যে বিধানগুলো রয়েছে ফরজ ওয়াজিব এগুলোর প্রতি আপনাকে পরিপূর্ণ সতর্ক থাকতে হবে। 2 নম্বর, সর্বাবস্থায় পবিত্র থাকতে হবে। 2 নম্বর, সর্বাবস্থায় পবিত্র থাকতে হবে, উজু অবস্থায় থাকতে হবে ঘুমের আগে, যেহেতু ঘুমের মধ্যে জিন সাধারণত মানুষকে আক্রমণ করতে পারে। এবং কেউ যদি জিনে আক্রান্ত হয় তাহলে আমরা তাকে এই যে সাজেস্ট করি যে ঘুমের আগে অবশ্যই আপনাকে উজু করে ঘুমাতে হবে, নাপাক অবস্থায় না থাকা। অনেক সময় নারীরা সাধারণত মাসিক একটা সময় নাপাক থাকে, পুরুষরাও অনেক সময় নাপাক থাকে। এই অবস্থানগুলো বেশি সময় দীর্ঘ সময় ধরে না থাকা, বরং যখনই সময় হয় পবিত্রতা অর্জন করে নেওয়া। 2 নম্বর, শিশুদের ক্ষেত্রে দেখা গেল যে বিছানায় পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এটা পরিষ্কার না করেই আবার এই ইয়েতেই তারা অবস্থান করতেছে, এমনটা করা যাবে না। বরং যখনই ময়লা ফেলবে বা মলমূত্র শিশু করবে তখনই দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে। দেখা যায় অনেক দিন সকালে প্যাম্পাস পরিয়েছে, রাত 12টার সময় খুলেছে, এইতে শিশু পেশাব পায়খানা করে পুরো ভরে ফেলেছে। তো এমন অপবিত্র থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। 3 নম্বর, অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে, গান বাজনা সিনেমা নাটক এই জাতীয় যে অশ্লীলতাগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর, নিষিদ্ধ বা নেশা জাতীয় যে সকল কার্যক্রম রয়েছে যেমন পর্নোগ্রাফি, মাদক বা নেশা জাতীয় দ্রব্য, হিরোইন, গাঁজা মাজা এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যখন অচেতন অবস্থায় থাকবেন তখন সহজেই জিন আপনাকে কাবু করে ফেলতে পারবে। 5 নম্বর, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, ঘরে প্রবেশের সময়, খাবার শুরুতে, সব জায়গায় দোয়া অবস্থায় থাকা। তারপরে 6 নম্বর, সন্ধ্যাবেলায় বাচ্চাদের বাইরে না পাঠানো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিষেধাজ্ঞা ছিল যে যখন সন্ধ্যা নামে তখন বাচ্চাদেরকে বাইরে না পাঠানো। এর কারণ হলো রাত যখন শুরু হয়, যখন সূর্য অস্ত যায় তখন জিনদের আনাগোনা বেড়ে যায়। জিনরা তাদের যে অবস্থান আছে এই অবস্থান থেকে তারা বাহিরে বের হয়, তাদের দৈনন্দিন যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো তারা সহজেই সমাধান করতে পারে। দিনের বেলা যেমনটা সমাধান করতে পারে না, কারণ দিনের বেলায় মানুষের আনাগোনা খুব বেশি থাকে। 7 নম্বর, উঁচু স্থান থেকে লাফ দেওয়া বা অন্ধকারে চলাফেরা করা থেকে বিরত থাকতে হবে, কারণ অন্ধকারে চলাফেরা করা জিনে আক্রান্ত করার অন্যতম একটি লক্ষণ। 8 নম্বর, ওয়াশরুমে বা সহবাস করার সময় দোয়া পড়া। এই বিষয়গুলো যারা বৈবাহিক রয়েছেন, ওয়াশরুমে আপনার সন্তান ওয়াশরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ছে কিনা বা বের হওয়ার সময় দোয়া পড়ছে কিনা এই বিষয়গুলো সতর্ক থাকা। এবং যারা বৈবাহিক অবস্থায় রয়েছেন তারা সহবাসের বিষয়ে এবং সহবাসের পূর্বে দোয়া পড়া, যাতে করে সহজেই আপনাকে কাবু করে ফেলতে না পারে, যেহেতু ওই সময় অনেক আমরা নোংরা অবস্থায় থাকি বা অপবিত্র অবস্থায় থাকি। 9 নম্বর, গর্তে পেশাব না করা, কারণ আপনি যে গর্তে পেশাব করছেন এই গর্তে হয়তো জিন্না অবস্থান করতে পারে। 10 নম্বর, টয়লেটে চিৎকার বা গান বা কথা না বলা। ছোট বাচ্চাদের মধ্যে বা অপ্রাপ্ত বাচ্চাদের মধ্যে আমরা এই সমস্যাটা একটু বেশি দেখতে পাই, যে তারা টয়লেটে খুব বেশি চিৎকার করে এবং গান গায়। এগুলো থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। এখানে আমরা প্রায় 9টা কারণ উল্লেখ করেছি, বা 9টা সতর্কতা উল্লেখ করেছি। এই 10টা সতর্কতা যদি কেউ ফলো করে তাহলে ইনশাআল্লাহ আশা করি জিনের আক্রান্ত থেকে আপনি সবাই নিরাপদ থাকব। এখন আমরা আজকে দর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং জিন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জিনে আক্রান্ত হওয়া লক্ষণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জিনে আক্রান্ত হওয়া লক্ষণগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি যাতে করে সহজে আপনি বুঝতে পারি। প্রথমে আমরা আলোচনা করব ঘরে জিন যদি ঘরে অবস্থান করে তাহলে আমাদের যেই লক্ষণগুলো দেখা দেয়, অর্থাৎ জিন যদি ঘরে অবস্থান করে তাহলে কী কী লক্ষণ দেখা দিতে পারে, বা ঘরে জিনের উপস্থিতির লক্ষণসমূহ। সহজে বলতে গেলে আপনার ঘরে যদি জিন থাকে তাহলে যে লক্ষণগুলো আপনার ঘরে দেখা দিবে, প্রথমে হলো
ঘরের আসবাবপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র স্থানান্তরিত হওয়া। আপনি একটা পাত্র ডাইনিংয়ে রেখেছেন, অথচ আপনি দেখতেছেন যে এটা আপনার বেডরুমে পড়ে আছে। আপনি একটা জিনিস কিচেনে রেখেছেন, অথচ দেখতেছেন এটা ব্যালকনিতে পড়ে আছে। এই অস্বাভাবিক বা অপ্রত্যাশিত জিনিসগুলো যদি পরিবর্তন হয় বা অবস্থান থেকে সরে যায়, তাহলে মনে করবেন যে জিনে ঘরের অবস্থান রয়েছে। তারপরে রাতের বেলায় ঘরের দরজা বা জানালা হঠাৎ করেই জোরে শব্দ করে বন্ধ হয়ে যাওয়া। 3 নাম্বার, ঘরের যে আসবাবপত্র রয়েছে, প্লেট, পাত্র, এগুলো হঠাৎ করে নিজেই পড়ে ভেঙে যাওয়া। তারপরে ঘরের মধ্যে অজানা আওয়াজ শুনতে পাওয়া, ছাদের উপর মানুষ হাঁটতেছে, ব্যালকনিতে থেকে খুব জোরে আওয়াজ আসতেছে। 5 নাম্বার, ঘরের বাসিন্দারা হঠাৎ করে অসুবিধা বা অস্বস্তি বোধ করা, বিশেষ করে কোনো কারণ ছাড়াই। সবার মধ্যে এমন একটা ফিল হওয়া যে হয়তো ঘরে কেউ অবস্থান করতেছে, বা ঘরে এমন কোনো বাতাস আছে যেটা অস্বাভাবিক মনে হচ্ছে, বা ঘরের পরিবেশটা কেমন যেন গরম মনে হচ্ছে, ঘরের পরিবেশটা কেমন যেন অদ্ভুত টাইপের মনে হচ্ছে। তারপরে 6 নাম্বার, শিশুর শরীরে আঘাতের চিহ্ন হওয়া। শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখা দেওয়া, যেমন অনেক সময় দেখা দেয় যে আমাদের শিশুদের শরীরে আঘাতের চিহ্নটা থাকে হঠাৎ করেই, অথবা এটা প্রাপ্তবয়স্কদের মধ্যে থাকতে পারে। গলায় দাগ, পিঠে দাগ, এগুলো সাধারণত জিনে আক্রান্ত বা ঘরে জিনের উপস্থিতির একটি লক্ষণ। রাতের অন্ধকারে অজানা ব্যক্তির উপস্থিত মনে হওয়া, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। তারপরে ঘরে নিয়মিত ভিন্ন রকমের বাতাসের শব্দ শোনা, যা প্রকৃত বাতাসের গতি বা উৎসের সঙ্গে মিলে না, অর্থাৎ এমন বাতাসের আপনি টের পেলেন যে বাতাসটা হয়তো অস্বাভাবিক মনে হচ্ছে, বা এই বাতাসটা সাধারণত মানুষের ঘরে থাকতে পারে না। কোনো অপরিচিত বা অজানা ব্যক্তির নাম ধরে ডাকা, অথবা ঘরে যে সকল মানুষরা রয়েছে তাদের নাম ধরে ডাকা। যেমন আপনি বেডরুমে ঘুমাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে কিচেন রুম থেকে কিংবা ডাইনিং থেকে আপনার নাম ধরে কেউ ডাকছে। তারপরে 10 নাম্বার, ঘরের অদ্ভুত আকৃতির অজগর বা বিভিন্ন রকমের প্রাণীর ছবি ঘরের মধ্যে দেখা, যেটা স্বপ্নে দেখতে পাবেন। তারপরে ইলেকট্রনিক ডিভাইস হঠাৎ আচরণ পরিবর্তন করে ফেলা বা অকারণে বন্ধ হয়ে যাওয়া। 12 নাম্বার, রাতে ঘরের অধিবাসীদের অস্বাভাবিক ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখা ব্যাপকভাবে শুরু হওয়া, সবার মধ্যে দেখা দেওয়া। ঘরে থাকা কেউ হঠাৎ গায়ের সাথে অদৃশ্য কোনো কিছু লাগার অনুভূতি হওয়া। আপনি হাঁটতেছেন, কিচেন থেকে আপনি বেডরুমে যাচ্ছেন, মনে হচ্ছে যে আপনার গায়ের সাথে কোনো একটা বাতাস লেগেছে, অথবা কোনো একটা মানুষের ছায়া লেগেছে। ঘরে আগুন লাগার মতো অদ্ভুত ঘটনা ঘটা, যেটার আমরা সাক্ষী হয়েছিলাম সম্ভবত কুড়িগ্রামের একটা ঘটনায়। আপনার হয়তো ভিডিওটা দেখে থাকবেন, যে হঠাৎ করেই আপনার ওই বাসার এক জায়গায় আগুন লেগে যায়। কিচেনে আগুন লেগে যায়, ওয়াশরুমে আগুন লেগে যায়, যেখানে আগুন লাগার কোনো সম্ভাবনাই নেই। এটাও একটা জিনে ঘরে উপস্থিতির লক্ষণ। ঘর থেকে কোনো কিছু হারিয়ে যাওয়া, আবার হঠাৎ করেই ওই জিনিসটা পাওয়া। তারপরে সন্ধ্যার পর বাচ্চাদের আচরণ পরিবর্তন হয়ে যাওয়া, ঘরে কাউকে ভয়ঙ্কর রূপে জিনের আভাস পাওয়া, অর্থাৎ জিন যে ঘরে আছে এটা আপনি সহজে অনুভব করতে পারতেছেন। ঘরের পরিবেশ, ক্রমবর্ধমান শারীরিক অসুস্থতা, এই বিষয়গুলো নিয়ে আপনার বিশেষভাবে পরিবর্তন দেখা দেওয়া। 4 নাম্বার, ঘরে হঠাৎ অজানা হাসি বা কান্নার আওয়াজ শোনা, এই বিষয়গুলো বেশি পরিমাণে শোনা। ঘরের বাসিন্দারা রাতের অন্ধকারে ঘরে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অনুভব করা। 23 নাম্বার, ঘরের অগোচরে আপনার অংশ অতীতের যে ঘটনাগুলো রয়েছে বা যেই বিষয়গুলো আগে ঘরে ঘটেছে, এই বিষয়গুলো থেকে আপনার ঘরের খুব বেশি পরিমাণে হওয়া। 24, রাতের অন্ধকারে ঘরের মধ্যে কোনো অদ্ভুত ছায়ামূর্তি দেখা বা অনুভব করা, অর্থাৎ আপনি যখন রাতে ঘুম থেকে উঠতেছেন তখন আপনার মনে হচ্ছে যে ঘরে কোনো একটা জিনিস থাকতে পারে, অথবা আপনি ডাইনিং থেকে নিয়ে অথবা আপনার বেডরুম থেকে আপনি ওয়াশরুমে যাবেন, তখনই মনে হচ্ছে যে আপনার কিচেনে কেউ হাঁটাচলা করতেছে। এই বিষয়গুলো বেশি পরিমাণে দেখা। আচ্ছা, এই হলো আমরা প্রায় 25টা লক্ষণ উল্লেখ করেছি, অর্থাৎ
অর্থাৎ যদি আপনার ঘর জিন দ্বারা আক্রান্ত হয় তখন এই 25টা সমস্যা সাধারণত দেখা দেয়। তারপরে জাগ্রত অবস্থায় জিনের যে উপস্থিতিগুলো লক্ষণ করা যায়, এখানে আমরা প্রায় 25টা লক্ষণ উল্লেখ করেছি। যে 25টা লক্ষণ সাধারণত যদি শরীরে জিনের উপস্থিতি থাকে জাগ্রত অবস্থা, যেহেতু জিন দুই অবস্থায় আমাদেরকে আক্রমণ করতে পারে, একটা হলো জাগ্রত অবস্থা আর একটা হলো ঘুমন্ত অবস্থা। জাগ্রত অবস্থার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, জাগ্রত অবস্থায় যদি জিন মানুষকে আক্রমণ করে বা জিন দ্বারা যদি মানুষ আক্রান্ত হয় তখন তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা দেয়। আর যদি ঘুমন্ত অবস্থায় জিন মানুষকে আক্রমণ করে তখন কিছু অস্বাভাবিক লক্ষণ বা জিনের লক্ষণ সেখানে উপস্থিতি টের পাওয়া যায়। এখানে আমরা প্রথমে জাগ্রত অবস্থায় যে লক্ষণগুলো প্রকাশ পায় এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত ঘুমন্ত অবস্থায় যে লক্ষণগুলো প্রকাশ পায় এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে জাগ্রত অবস্থার ক্ষেত্রে আমরা প্রায় 25টা লক্ষণ উল্লেখ করেছি। যেমন ইবাদত থেকে মানুষের এখানে একটা বিষয় লক্ষ্য নেই, সেটা হলো জিন আপনাকে যখন আক্রমণ করে বা জিন দ্বারা আপনি যখন আক্রান্ত হন, যদি জাগ্রত অবস্থায় জিন দ্বারা আপনি আক্রান্ত হন তখন জাগ্রত লক্ষণগুলো আপনার মধ্যে দেখা দিবে। আর যদি ঘুমন্ত অবস্থায় আপনি জিন দ্বারা আক্রান্ত হন তখন ঘুমন্ত অবস্থায় আপনাদের এই লক্ষণগুলো দেখা দিবে। জাগ্রত অবস্থার যে লক্ষণগুলো দেখা দেয়, প্রথমত হলো ইবাদত থেকে দিন দিন দূরত্ব কমে যাওয়া। আগে আপনি কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তেন, কিন্তু হঠাৎ করেই এটা কমে যাওয়া। 2 নাম্বার দীর্ঘস্থায়ী মাথা ব্যথা বা বিভিন্ন সমস্যা দেখা দেওয়া। মনোযোগের অভাব, কোনো একটা কাজ করতেই আপনার মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া, কোনো কাজে আপনি মনোযোগ বসাতে পারছেন না। 4 নাম্বার সহজে রেগে যাওয়া বা অকারণে কান্নাকাটি করা, সবসময় মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হওয়া। তারপরে হৃদরোগের লক্ষণ থাকতে পারে, যিনি যদি শারীরিক কোনো কারণ ছাড়া হঠাৎ করে হৃৎপিণ্ডে ব্যথা বা অস্বস্তি অনুভব করা। 6 নাম্বার বেহুশ বা অজ্ঞান হয়ে যাওয়া, যেটা সাধারণত আমরা মৃগী রোগ বলে থাকি আর কি। তো হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ করে বেহুশ হয়ে যাওয়া, এটাও একটা জিন আক্রান্ত হওয়ার লক্ষণ। 7 নাম্বার মৃগী রোগীর মতো ফিট পড়া, বিনা চিকিৎসার বারবার মৃগী রোগের ফিট বা ইলিপেসির মতো যদি আচরণ দেখা দেয় তাহলেও এটা আপনার জিনের লক্ষণ হতে পারে। অর্থাৎ মৃগী রোগীরা সাধারণত আপনার লাফালাফি শুরু করে বা এদিক ওদিক ছুটাছুটি শুরু করে, তো জিনে যদি মানুষকে আক্রমণ করে বা আক্রান্ত করে তখন এই মৃগী রোগীর মতো সে আচরণ করা শুরু করে। তার আচরণ অস্বাভাবিক হয়ে যাওয়া, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারা এবং তার যে স্বাভাবিক আচরণ রয়েছে এই আচরণগুলো থেকে অস্বাভাবিক তার আচরণটা শুরু হওয়া। আমাকে আরেকটু সময় দেন, আমার আরেকটা ফোন আসছে, আম্মু ফোন দিয়েছে, তো একটু অপেক্ষা করুন। যিনি আক্রান্ত হওয়ার অন্যতম 8 নম্বরে আমরা ছিলাম, সেটা হলো অস্বাভাবিক আচরণ, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারা, এমনকি নিজের ইচ্ছার বিরুদ্ধেও খারাপ কাজ বা অনৈতিক কাজ বা অস্বাভাবিক আচরণ শুরু করা। 9 নম্বর শরীরে বিশেষ কোনো অঙ্গে ব্যথা বা বিকল হয়ে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়ার পরেও কোনো রোগ নির্ণয় না হওয়া। 10 নম্বর অত্যাধিক অলসতা বা বিষণ্ণতা বা শারীরিক ক্লান্তি বা অবসাদে ডুবে থাকার মতো যে কাজগুলো রয়েছে, অর্থাৎ শরীরে যে এনার্জি রয়েছে এটা না পাওয়া এবং এটা বেশি পরিমাণে হওয়া। কোরআন তেলাওয়াত, আজানের শব্দ সহ্য করতে না পারা, শিশুকে দুধ খাওয়ানোর সময় শিশু অস্বীকার করা, স্বপ্নে বিভ্রান্তি করার মতো দৃশ্যগুলো দেখা, জিনের প্রকৃতির যে প্রভাব লক্ষণীয় হওয়া, যেমন মুশরিক বা অন্য কোনো জিনের প্রভাবে আক্রান্ত ব্যক্তির মধ্যে এই পরিবর্তনগুলো দেখা দেয়। অর্থাৎ একজন মুশরিক জিন সে বিভিন্ন কাজ করতে চায়, যেমন সে শিরিক করতে চায়, কুফরি করতে চায়। তো জিন দ্বারা আক্রান্ত হলে মানুষও তার মনে মনে এই চিন্তাগুলো করে যে আমি যদি মসজিদটা ভেঙে ফেলতে পারতাম, কোরআনকে ছিঁড়ে ফেলতে পারতাম, নাউজুবিল্লাহ। তারপরে অসাধারণ বা অলৌকিক ঘটনাগুলো প্রতিক্রিয়া দেখা দেওয়া, যেমন রাতে কারো দুর্দশা স্বপ্ন দেখা বা অভিশাপের বিষয়গুলো অধিক পরিমাণে দেখা।
মাথা ব্যথার ক্রমবর্ধমানতা বা শারীরিক কোনো কারণ ব্যতীত মাথায় চাপ বা ব্যথা বেড়ে চলা, তারপরে আল্লাহর প্রতি অনাগ্রহ সৃষ্টি হওয়া, মানসিক বিভ্রম বা বিভ্রান্তি শুরু হওয়া নিজের শরীরের মধ্যে, যেমন কথাবার্তায় ঠিক না থাকা, কথা বলার যে ধরন রয়েছে এটা মানে পরিবর্তন হয়ে যাওয়া, কথা বলার মধ্যে ভুল বেশি হওয়া, কথা বলার মধ্যে অসঙ্গতি দেখা দেওয়া, একটা কথা বলতেছেন আরেকটা কথা বলে ফেলতেছেন এমন অনুভব হওয়া, অলসতা বৃদ্ধি পাওয়া, শরীরে আঘাত পাওয়ার মতো ব্যথা অনুভব করা, পড়ে যাওয়া বা খিঁচুনি হওয়া, যার কারণে আপনার শরীরে নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলতে পারেন, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, অকারণে ভয় পেতে পারেন, স্বাভাবিক চেতনা আপনার মধ্যে নাও থাকতে পারে, অস্বাভাবিক চেতনা আসতে পারে, শারীরিক বা মানসিক দুর্বলতা দুটোই আপনার হতে পারে। এখানে আমরা প্রায় 25টা কারণ উল্লেখ করেছি, যে 25টা কারণে একজন মানুষ সাধারণত জিনে আক্রান্ত হয় বা জিন দ্বারা আক্রান্তগ্রস্ত হয়, এবং যদি জাগ্রত অবস্থায় সে যদি আক্রান্ত হয় তাহলে তার মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয়। এখন আমরা আলোচনা করব ঘুমন্ত অবস্থায় যদি আমাদের জিনে আক্রমণ করে বা জিনের উপস্থিতির লক্ষণগুলো আমরা কীভাবে বুঝবো। প্রথমত হলো ঘুমের অভাবটা আমাদের মধ্যে আসবে, ঠিকমতো ঘুম হবে না, ঘুম হলেও হঠাৎ করে আমি জাগ্রত হয়ে যাব, বা ঘুমের মধ্যে অস্থিরতা বা বারবার জেগে ওঠার মতো সমস্যা দেখা দেবে, ভয়ঙ্কর বা বিভ্রান্তিমূলক স্বপ্ন আমরা দেখতে পাবো, মাঝে মধ্যে চিৎকার করে কান্না করা শুরু করব, স্বপ্নের মধ্যে বা ঘুমন্ত অবস্থায় কান্না করা শুরু করব, তারপরে মাঝে মধ্যে চিৎকার করা শুরু করব, অস্বাভাবিক হাসি বা আনন্দ আমরা প্রকাশ করব ঘুমের মধ্যে হাঁটা বা দৌড়াবো, অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন কিন্তু ফিজিক্যালি আপনি হাঁটতেছেন বা দৌড়াচ্ছেন, যেটা আপনি অনুভব করতে পারতেছেন না, কিন্তু আপনার পাশে যে ঘুমাচ্ছে সে দেখতেছে যে আপনি হাঁটতেছেন, আপনি দৌড়াচ্ছেন বা দৌড়ার মতো ফিল করতেছেন। এটা স্বপ্ন দেখবেন না, আপনি ঘুমন্ত অবস্থায় এই বিষয়টা আপনার মাঝে প্রকাশ পাবে, অন্যজন দেখবে। তারপরে স্বপ্নে প্রাণী দ্বারা আক্রমণ বা ধাওয়া দেওয়ার মতো অভিজ্ঞতা, স্বপ্নে আপনার মনে হওয়া যে আপনাকে আক্রমণ করতেছে, কোনো একটা প্রাণী, বিশাল বড় প্রাণী আপনাকে আক্রমণ করতেছে বা আপনাকে ধাওয়া করতেছে, এমন অনুভব করা। তারপরে 7 নাম্বার, স্বপ্নে নিজেকে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার মতো অবস্থায় দেখা, স্বপ্নে পরিত্যক্ত বা ভীতিকর স্থান দেখা, অপরিচিত বা ভীতিজনক ব্যক্তির স্বপ্ন দেখা, অর্থাৎ এমন একজন ব্যক্তির চিত্র আপনি দেখতেছেন যে ব্যক্তির চিত্র সাধারণত মানুষের চেহারা হয় না, অর্থাৎ মানে আপনার ভীতিজনক চেহারা, অদ্ভুত টাইপের চেহারা স্বপ্নে দেখা। ঘুমের মাঝখানে ব্যথা অনুভব করা, তারপরে দিয়ে ঘুমের মাঝখানে ব্যথা অনুভব করা। এখানে আমরা 10টা লক্ষণ উল্লেখ করেছি। যদি কেউ জিন দ্বারা আক্রান্ত হয় তখন ঘুমন্ত অবস্থায় জিন যদি তার শরীরে প্রভাব সৃষ্টি করে বা জিন যদি তার শরীরে আসে, তখন এই 10টা লক্ষণ সাধারণত মানুষের মধ্যে প্রকাশ পায়। আমরা যেটা ঘুমন্ত অবস্থায় যে লক্ষণগুলো তার মধ্যে দেখা যায়। নারীদের মধ্যে জিন আক্রান্তের লক্ষণসমূহ, এখানে আমরা নারীদেরকে আরেকটু ভালো করে বিবেচনা করেছি, কারণ আমরা যতগুলো পেশেন্ট পেয়েছি এর মধ্যে নারী শিক্ষার্থীরাই একটু বেশি বা নারীদের এটা একটু বেশি হয়, এই জন্য আমরা নারীদেরকে আলাদা বিবেচনা করেছি এবং নারীদের বিষয়গুলো আলাদা উল্লেখ করেছি। নারীদের ক্ষেত্রে যদি জিন আক্রান্ত করে তারা সাধারণত 10টা লক্ষণ একটু বেশি দেখা দেয়। প্রথম হলো পিঠের নিচের অংশে তীব্র ব্যথা অনুভব করবে নারী। 2 নাম্বার হলো গর্ভাশয়ে, যেখানে বাচ্চা অবস্থান করে, বাচ্চা পেটে আসার পরে সেখানে অস্বাভাবিক জ্বালা বা অস্বাভাবিক অস্বস্তির সৃষ্টি হওয়া। 2 নাম্বার মাসিক স্রাবের যে নিয়মাতিতা রয়েছে, অর্থাৎ যে ধারাবাহিকতা রয়েছে এটা ঠিক না থাকা, বরং মাসিক বা ঋতুস্রাবগুলো অনিয়মিত হওয়া। 4 নাম্বার অপ্রত্যাশিত বা হঠাৎ রক্তক্ষরণ হওয়া, অর্থাৎ মাসিকের বাহিরে হঠাৎ রক্ত বেশি পরিমাণে হওয়া। তো 4 নাম্বার সহবাসের সময় শারীরিক যে মানসিক অনিচ্ছা রয়েছে এটা বেশি পরিমাণে দেখা দেওয়া। তারপরে সারাদিন অবসন্নতা, শক্তিহীনতায় থাকা, একটা কাজ করবেন, রান্না করতে যাবেন কিন্তু শক্তি পাচ্ছেন না, অথবা বাচ্চাকে খাওয়াতে যাবেন, শক্তি পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে সবসময় শুয়ে থাকলেই আপনার জন্য ভালো। তারপরে অপ্রকৃত ভয় বা উদ্বেগ অনুভূত হওয়া,
বিনা কারণে হঠাৎ ভয় পাওয়া, যার কোনো কারণে মনে হচ্ছে যে আপনাকে কেউ পিছন থেকে আক্রমণ করতেছে, অথবা আপনার চুল ধরে কেউ টান দিচ্ছে, এই বিষয়গুলো আপনার অনুভব হওয়া, রাগ, বিষণ্ণতা, অস্থিরতা বেশি পরিমাণে বেড়ে যাওয়া, শরীরে একাংশে হঠাৎ ব্যথা বা পুলক ওঠা। পুলক মানে হলো যে মানে আপনার ফুলে ওঠা, অথবা আপনার কী বলে এটাকে বিচি ওঠা, সাধারণত আমরা বিচি বলে থাকি, বিচি ওঠা। তারপরে ঘুমের ব্যাঘাত হওয়া, এটাও একটা নারীদের জিনে আক্রান্ত হলে এই লক্ষণগুলো সাধারণত দেখা দেয়। অর্থাৎ কোনো নারী যদি জিনে আক্রান্ত হয় তাহলে উপরে লক্ষণগুলোর পাশাপাশি নারীদের মধ্যে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এখন আপনি জিনে আক্রান্ত, এখানে লেখাটা মুছে গেছে, আপনি জিনে আক্রান্ত বা জিনে আক্রান্ত হয়েছি বা জিনে আমার শরীরে ভর করেছে, তখন আপনি কীভাবে রুকাইয়া করব? এখানে এখানে আমরা 6টা পদ্ধতির কথা উল্লেখ করেছি, যে 6টা পদ্ধতি আমি জিন থেকে নিরাপদ থাকতে পারবো। প্রথম হলো সাধারণ রুকাইয়ার যে আয়াতগুলো রয়েছে, দিনের যেই জিনের আয়াতগুলো আমরা আমাদের রুকাইয়ার বইতে উল্লেখ করেছি, এগুলো পাঠ করতে থাকা বা নিয়মিত পাঠ চালিয়ে যাওয়া, এবং পাশাপাশি সূরা বাকারা 50 থেকে 100 আয়াত পড়া। অর্থাৎ সূরা বাকারার 50 থেকে 100 আয়াত না, বরং 1 থেকে 50 অথবা 1 থেকে 70, 60 এমন আয়াতগুলো পড়া, সূরামূলক প্রতি রাতে পড়া, আয়াতুল কুরসি পাঠ করা, এবং 3 যে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস রয়েছে, এটা 20 থেকে 30 মিনিট ধরে পাঠ করা, এবং ওই সময় আপনার হাতের কাছে পানি রাখা, যে পানিগুলো আপনি পরবর্তীতে নিজে খেতে পারেন এবং ওই পানিগুলোতে গোসল করতে পারেন। তারপরে রুকাইয়া তেলাওয়াত শোনা, দীর্ঘ সময় ধরে রুকাইয়া তেলাওয়াত জিনগুলো রুকাইয়ার আয়াতগুলো শোনা। এর কারণ হলো যে আপনি যত জিনকে কষ্ট দিবেন তখন জিন আপনার থেকে তত তাড়াতাড়ি সরে যাবে। আপনি যদি একদিন করলেন না, এতে করে আপনার ফলাফল ভালো আসবে না। দেখা গেলো যে 2 দিন ভালো থাকবেন তো 3 দিন অসুস্থ থাকবেন। 3 নম্বর হলো মাসে অন্তত আপনার 7 দিনের ডিটক্স রুকাইয়া করা। ডিটক্স রুকাইয়াটা হলো যে একটা প্রোগ্রাম সাজানো, আপনি সপ্তাহে 7 দিন এই দিন এটা করবেন, এই দিন এটা খাবেন, এই দিন এটা পড়বেন, এভাবে 7 দিনের একটা রুটিন তৈরি করে নিলে এটাকে ডিটক্স রুকাইয়া বলে আর কি। তারপরে রুকাইয়ার পানি ব্যবহার এবং নিয়মিত মালিশ করা, কালো জিরা মালিশ করা, অলিভ অয়েল মালিশ করা, এবং রুকাইয়ার গোসলটা নিয়মিত করা 4 নম্বর পদ্ধতি। 5 নম্বর হলো সকাল সন্ধ্যা যে হেফাজতের আমলগুলো রয়েছে এগুলো করার কারণে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারবে না এবং আপনার ঘরে জিন প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ, আশা করি। বেশি বেশি ইস্তেগফার করা এবং বেশি বেশি দোয়া করা, যাতে করে ঘরকে এবং আপনার শরীরকে জিনের উপস্থিতি থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আচ্ছা, আমাদের আজকের সর্বশেষ বিষয় সেটা হলো জিনের উপস্থিতি থেকে ঘরকে কীভাবে নিরাপদ রাখবো। আমরা তো ঘরের সমস্যা নিয়ে আলোচনা করেছি, তো এই ঘরের উপস্থিতি থেকে জিনকে আমরা কীভাবে জিনের উপস্থিতি থেকে আমরা কীভাবে ঘরকে নিরাপদ রাখবো। একটা হলো ঘরে গুনাহ জড়িত বা অপরিজনীয় আসবাবপত্র সরিয়ে ফেলো, যেমন টিভি, টাঙ্গানো ছবি, ভাস্কর্য, যে কোনো প্রাণী ভাস্কর্য হতে পারে, যে কোনো প্রাণীর পুতুল হতে পারে, এগুলো আমরা ঘর থেকে সরিয়ে ফেলবো। গায়রে মাহরাম এবং যারা রয়েছেন তাদের যেই বিধানগুলো রয়েছে এগুলো আমরা অনুসরণ করব। গায়রে মাহরাম কারা, এটা নিয়ে আমরা আমাদের আন্নাজ একাডেমি থেকে ইনশাআল্লাহ অতি শীঘ্রই ফিক ডিপার্টমেন্টের বা ফিকের একটা কোর্স নিয়ে আসবো। এটা আপনি সহজে এটা করতে পারবেন ইনশাআল্লাহ। সালাত বা ইবাদতের প্রতি আগ্রহ বাড়িয়ে দিন। আপনার ঘর যত ইবাদত মুখর হবে তখন এই জিনের উপস্থিতি আপনার ঘর থেকে তত কমে যাবে। সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা সফফাত, এগুলো আপনি নিয়মিত পাঠ করবেন এবং এই নিয়মিত যে সূরাগুলো আছে এগুলো পাঠ চালু দিয়ে আপনার ঘরে রাখবেন। এতে করে ইনশাআল্লাহ আশা করি আপনার ঘর জিনের উপস্থিতি নিরাপদ থাকবে। এবং সুলাইমান আলাইহিস সালাম যে ওয়াদাবদ্ধ হয়েছিল জিনের সাথে, এটা আপনি উচ্চস্বরে পাঠ করবেন, যে
সুলাইমান আলাইহিসসালামের অঙ্গীকার নিয়ে বলছি, তোমরা সুলাইমান আলাইহিসসালামের সাথে ওয়াদা করেছো কখনো কোনো মানুষের কষ্ট দিবে না, মানুষের ঘরে অবস্থান করে তার ঘরের ক্ষতি করবে না। এমনটাই সুলাইমান আলাইহিসসালাম তাদের সাথে অঙ্গীকার করেছে। সুলাইমান আলাইহিসসালামকে জিনরা, সকল জিন, কাফের, মুশরিক, মুসলমান সবাই অনেক শ্রদ্ধা করে এবং সম্মান করে। অপরিচিত ব্যক্তির অবস্থান বা উপস্থিতি সন্দেহজনক হলে যাচাই বাছাই করা। অর্থাৎ যদি এমন হয় অপরিচিত কোনো ব্যক্তি আপনার বাসায় কিছু ফেলে যেতে পারে, যেটা জাদুর বস্তু হতে পারে বা সেখানে জিন থাকতে পারে, এমন যদি কাউকে সন্দেহ করেন, তৎক্ষণাৎ ঘরকে ভালো করে জাস্টিফাই করে ঘরে বিভিন্ন জায়গায় খুঁজে ওই বস্তুগুলো নষ্ট করে ফেলবেন। যদি ঘরের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু দেখেন যে একটা পোটলা পড়ে আছে, পোটলার মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, অথবা আপনার বাসার একটা আপনি যেই ওড়না পরেন এই ওড়না কাটা, পাজামা কাটা, অথবা আপনার বাসায় অদ্ভুত টাইপের কোনো বস্তু দেখা যাচ্ছে, তখন এই বস্তুগুলো তাড়াতাড়ি নষ্ট করে ফেলতে হবে। কিভাবে এই বস্তুগুলো নষ্ট করবেন এটা আমরা ইনশাআল্লাহ জাদুর অধ্যায়ে আলোচনা করব, তখন দেখিয়ে দেব। এই হলো আমাদের আজকের দর্শের মৌলিক আলোচনা। আজকের দর্শে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এটা হলো জিন আসরের প্রকারভেদ। একজন মানুষকে যদি জিন আক্রমণ করে তখন কয়টা পদ্ধতিতে জিন আক্রমণ করতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে জিন শরীরে কখন প্রবেশ করে, জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায়। তারপরে জিনের আবাসস্থল, জিন কোথায় কোথায় থাকে এটা নিয়ে আলোচনা করেছি। এবং জিন শয়তান থেকে নিরাপদ থাকার যে করণীয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং জিন আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। কারণ আপনি জিনে আক্রান্ত কিনা এটা কীভাবে বুঝবো, এটার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো লক্ষণগুলো। সর্বশেষ আলোচনা করেছি জিনের রুকাইয়া। আপনি যদি জিন দ্বারা আক্রান্ত হয় তখন কীভাবে রুকাইয়া করবো এটা নিয়ে আলোচনা করেছি। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো ঘরকে আপনি কীভাবে নিরাপদ রাখবো এটা নিয়ে আমরা সর্বশেষে আলোচনা করেছি। এই হলো আমাদের আজকের দরস। আজকের দরসের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানাতে পারেন।